তথ্য তত্ত্বে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আপনারা সকলেই দেখেছেন যে তৃণমূল কংগ্রেসের বিদায়ী বিধায়ক, মুর্শিদাবাদের জলঙ্গি বিধানসভা কেন্দ্রের বিধায়ক আব্দুর রেজ্জাক তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। যেহেতু তাকে এবার মনোনয়ন দেওয়া হয়নি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেই কারণেই তার বক্তব্য তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গ ত্যাগ করেছেন, তিনি দল থেকে পদত্যাগ করেছেন। এবং তার পাশাপাশি তিনি বলেছেন মুর্শিদাবাদের অন্তত 3টি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস হারছেই। কোন 3টি কেন্দ্র, সেই 3টি কেন্দ্রের বর্তমান কি পরিস্থিতি, এই সব নিয়ে একটা তথ্য তুলে ধরবো আপনাদের সামনে। আপনাদের জানিয়ে রাখি যে এবার তৃণমূল কংগ্রেস তাদের যে 291টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করেছে, বাকি 3টি কেন্দ্র পাহাড়ের পার্টি। এই যে 291টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছে, তার মধ্যে আগে যে 74 জন যারা বিধায়ক ছিলেন, এই 74 জন বিধায়ককে তারা এবার আর নতুন করে টিকিট দেননি, মনোনয়ন দেননি। ফলে এই 74 জন বিধায়কের মধ্যে অনেকেই সামান্য হলেও রুষ্ট হয়েছেন, কেউ প্রকাশ্যে বলেছেন, কেউ প্রকাশ্যে বলেননি। এই 74 বিধায়কের অন্যতম এই আব্দুর রেজ্জাক, যিনি মুর্শিদাবাদের জলঙ্গি বিধানসভা কেন্দ্রের বিধায়ক। তিনি আগেই ক্ষোভ উগরে দিয়েছিলেন রেজ্জাক, এবং তারপরে আমরা দেখলাম জলঙ্গির কাঁটাবাড়িতে বুধবার দিন রাত্রিবেলা তিনি একটা সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার যার সম্পর্ক নেই সে কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। এবং তিনি বলেছেন যে 3টি কেন্দ্র, 1 রানীনগর, 2 জলঙ্গি এবং 3 ডোমকল, এই 3টি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস যে হারছেই এমনই দাবি করেছেন জলঙ্গির বিদায়ী বিধায়ক আব্দুর রেজ্জাক। এবার আমরা দেখবো এই 3টি কেন্দ্রের কি পরিস্থিতি। প্রথমে রানীনগর কেন্দ্রের দিকে যদি আমরা তাকাই, তৃণমূল কংগ্রেস 2021-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেসের থেকে এগিয়েছিল 79,000-এরও বেশি ভোটে। 2024 যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সামান্য হলেও পিছিয়ে ছিল বামফ্রন্টের প্রার্থীর কাছে, মোহাম্মদ সেলিমের কাছে। সামান্য এগিয়েছিলেন মোহাম্মদ সেলিম এই কেন্দ্রে। তৃণমূলের ভোট ছিল 95,589 আর মোহাম্মদ সেলিমের ভোট ছিল 96,310। আর এসআইআর এর ফলে এই কেন্দ্রে অর্থাৎ রানীনগর কেন্দ্রে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ যত সংখ্যক লোকের নাম বাদ গিয়েছে সেই সংখ্যাটা হলো 8,830। আসি জলঙ্গি বিধানসভা কেন্দ্রে, যে জলঙ্গি বিধানসভা কেন্দ্রের বিধায়ক আব্দুর রেজ্জাক। 2021 বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের রেজ্জাক সিপিএম এর থেকে এগিয়েছিলেন 79,276 ভোটে। 2024 লোকসভার নির্বাচনের নিরিখে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের থেকে এগিয়ে রয়েছে প্রায় 6,000 ভোটে। 89,482 ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে, আর কংগ্রেস পেয়েছিল 83,724। বিজেপি তৃতীয় পার্টি ছিল। আর এসআইআর এর ফলে জলঙ্গি বিধানসভা কেন্দ্রে নাম বাদ গেছে 10,301 জনের। আসি ডোমকল বিধানসভা কেন্দ্রে। ডোমকল বিধানসভা কেন্দ্র 2021 সালে তৃণমূল কংগ্রেস সিপিএম এর থেকে এগিয়েছিল 47,229 ভোটে। আর 2024-এর লোকসভা নির্বাচনের নিরিখে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস বেশ খানিকটা এগিয়ে রয়েছে সিপিএম এর থেকে। বামফ্রন্টের প্রার্থী যিনি ছিলেন তিনি পেয়েছিলেন 95,334 ভোট লোকসভার নিরিখে ডোমকল কেন্দ্রে, আর তৃণমূল কংগ্রেস পেয়েছিল 1,08,805 ভোট। ফলে এই কেন্দ্রেও খানিকটা ডোমকল কেন্দ্রেও এগিয়েছিল তৃণমূল কংগ্রেস। এই যে প্রায় 13,000 ভোটে এগিয়েছিল, সেখানে এসআইআর এর ফলে এই কেন্দ্রের নাম বাদ গেছে 9,532 জনের। কি পাটিগণিতের বাইরে রাজনীতির পার্টিগণিত আছে, সেখানে কি কি পার্টিগণিতে কি কি প্রশ্ন উঠছে একবার আপনাদের জানিয়ে রাখি। প্রথমত, গোটার রাজ্যে 74টা কেন্দ্রে যে সমস্ত বিধায়করা ছিলেন তাদের এবার প্রার্থীপদ দেওয়া হয়নি। ফলে তারা কি সবাই অনুগত সৈনিক? প্রথমত সেই প্রশ্ন ওঠে। তাদের কি আদৌ কোনো ক্ষোভ আছে? যে ক্ষোভ, কেউ হয়তো একেবারে অনুগত সৈনিক, ফলে তার কোনো ক্ষোভ নেই, পার্টি যা মনে করেছে তাই করেছে। দ্বিতীয় আরেক দল হতে পারেন যে মনে ক্ষোভ আছেন কিন্তু আব্দুর রেজ্জাকের মতো প্রকাশ্যে বলছেন না, কিন্তু তিনি পার্টি বিরোধী কোনো কাজও করবেন না। তৃতীয় শ্রেণীর হচ্ছেন এই আব্দুর রেজ্জাক, যার ক্ষোভ আছে, তিনি প্রকাশ্যে বলেছেন, দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন এবং বলে দিয়েছেন এই 3টি কেন্দ্রে পার্টি, তার প্রাক্তন পার্টি তৃণমূল কংগ্রেস জিততে পারবে না। অর্থাৎ যাতে জিততে না পারে তিনি তেমন কাজ করবেন। এই 74 জন বিধায়কের মধ্যে আব্দুর রেজ্জাকের মতো আর কতজন রয়েছেন আমরা এখনো জানি না, কারণ তারা প্রকাশ্যে বলেননি।
প্রকাশ্যে না বললেও তারা একই কাজ করছেন কিনা এখনো পর্যন্ত সেটাতে প্রশ্নচিহ্ন। ফলে এই যে তারা যে ক্ষোভটা রেখেছেন পুষে, সেই ক্ষোভের মাসুল যদি তৃণমূল কংগ্রেস দেয়, তাহলে লাভের গুড়টা কে খাবে? ভারতীয় জনতা পার্টি নাকি বাম কংগ্রেস আইএসএফ? সেটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অন্তত মুর্শিদাবাদে সেই লাভের গুড় খাওয়ার ক্ষেত্রে, কারণ আব্দুর রেজ্জাক এবং সংখ্যালঘু ভোট মুর্শিদাবাদে অনেক বেশি, যেহেতু তিনি নিজেও একজন সংখ্যালঘু ব্যক্তি, ফলে সেক্ষেত্রে তিনি যদি হুঁশিয়ারি দেন বা হুমকি দেন, তাহলে তিনি সংখ্যালঘু ভোটটাই টেনে নেওয়ার দিকে বলতে পারেন বলে প্রাথমিকভাবে মনে হয়। ফলে সেই লাভের গুড় খাওয়ার ক্ষেত্রে সংখ্যালঘু ভোটটা অবশ্যই বিজেপির দিকে যাবে না, কারণ মুর্শিদাবাদে এই ভোটটা ভীষণ ভাবে হিন্দু ভোট পুরোপুরি ভাবে বিজেপিতে, মুসলিম ভোট পুরোপুরি ভাবে তৃণমূল কংগ্রেসে। এটাই শেষ কয়েকটি নির্বাচনে আমরা দেখতে পেয়েছি। এমনকি আপনারা যদি মুর্শিদাবাদে যানও, তাহলেও দেওয়াল লিখন দেখতে পাবেন, যেখানে বিজেপির দেওয়াল লিখন আছে সেগুলো সব হিন্দু পাড়া, এবং সেখানে তৃণমূল কংগ্রেসের কোনো দেওয়াল খুঁজে পাবেন না আপনারা, খুব কম, খুব কম। আবার ঠিক উল্টোটা সংখ্যালঘু এলাকাতে দেখতে পাবেন একটি দেওয়ালেও বিজেপির নাম নেই। ফলে এই বিষয়টা, এই বিভাজনটা এতটাই স্পষ্ট মুর্শিদাবাদে। ফলে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যদি প্রথম পছন্দ না হয়, তাহলে দ্বিতীয় পছন্দের জায়গায় অবশ্যই এগিয়ে রয়েছে কংগ্রেস। অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে মুর্শিদাবাদে কংগ্রেস সেখানে এগিয়ে রয়েছে। কিন্তু এখানে আরেকটি প্রশ্ন উঠছে কংগ্রেসের অন্দরে। অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদ জেলায় কোন কেন্দ্রে কে প্রার্থী হবেন, সেক্ষেত্রে তার একটা নাকি সুপারিশ ছিল, এবং সেই সুপারিশে তিনি যাদের নাম সুপারিশ করেছেন তাদের কতটা জেতার ক্ষমতা আছে, উইনেবিলিটি পাওয়ার কতটা রয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে কংগ্রেসেরই অন্দরে একাংশের। এবং এক্ষেত্রে কেউ কেউ বলছেন যে এমন কিছু প্রার্থীকে দেওয়া হয়েছে যারা দাঁড়িয়েছেন বলেই তৃণমূল কংগ্রেসের জেতাটা আরো বেশি সহজ হয়ে গিয়েছে। এবং সেটা কতটা সহজ করে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের হাতে কোনো স্বার্থের বিনিময়, নাকি এমনি সেখানে তৃণমূল কংগ্রেসের জনভিত্তি অনেক বেশি, সেটা আমরা এই মুহূর্তে বলতে পারবো না, আমার কাছে সেই তথ্য নেই। কিন্তু এক্ষেত্রে কংগ্রেসের নিচুতলার কর্মীরাদের একাংশ যখন একথা বলছেন, ফলে সেই লাভের গুড়টা শেষ পর্যন্ত তৃণমূলের বদলে সংখ্যালঘু ভোটের লাভের গুড়টা কংগ্রেস পাবে নাকি আইএসএফ বা বামেরা, সেটা নিয়ে একটা সংশয় থাকছে। এই বিষয়ে আমি আপনাদের হাতে কিছু তথ্য তুলে দিলাম। আপনাদের কি মনে হয় সেটা আপনারা লিখে জানান কমেন্ট বক্সে, এবং সেক্ষেত্রে আমরা অবশ্যই সেই চূড়ান্ত উত্তরটা 4 মেতেই পাবো। তার আগে কিছু চর্চা হতে পারে, বিভিন্ন সম্ভাবনা আপনাদের সামনে আমি রাখতে পারি। আমার প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আজ এ পর্যন্তই, নমস্কার।